আস্থা যখন অন্ধবিশ্বাসের রূপ নেয় তখন মানবিকতা কতটা বিপন্ন হতে পারে তারই এক জলজ্যান্ত প্রমাণ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিবেদিত এই লক্ষ্মী ছেলে সিনেমাটি। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। সিনেমাটি একটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। হিজলগঞ্জ গ্রামে 4টি হাত নিয়ে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। গ্রামের মানুষ এবং স্থানীয় প্রভাবশালীরা শিশুটিকে দেবী লক্ষ্মীর অবতার বলে ঘোষণা করে এবং পুজো করতে শুরু করে। টাকার লোভে শিশুটির পরিবার এবং গ্রামের মানুষ শিশুটিকে মেলা বা উৎসবের কেন্দ্রবিন্দু বানিয়ে তোলে। শিশুটিকে অবতার বানিয়ে ব্যবসা করতে শুরু করে। শুরু হয় শত শত ভক্তের আনাগোনা, ভরে উঠতে থাকে প্রণামী বাক্স। শিশুটিকে মুক্ত জীবনের বদলে বন্দি করে রাখা হয়েছে অন্ধবিশ্বাসের জালে। সেই সময় 3জন মেডিকেলের ছাত্র সে গ্রামে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় এক অদ্ভুত ঘটনা। শিশুটির পা ছুঁয়ে প্রণাম করতে গিয়ে তারা বুঝতে পারে শিশুটির আসলে জ্বর ও মেডিকেল সমস্যা রয়েছে, কিন্তু তার পরিবারকে জানালে তারা চিকিৎসা করতে অস্বীকার করে। তখন সমাজ আর ধর্মের তোয়াক্কা না করে সেই অসহায় শিশুটিকে বাঁচানোর এক অবিশ্বাস্য লড়াইয়ে নেমে পড়ে এই 3 তরুণ। কিন্তু তার ফল হয় মারাত্মক। এই লক্ষ্মী ছেলে ছবিটা শুধু একটা সিনেমার গল্প নয়, এটা আমাদের সমাজ, ধর্মীয় কুসংস্কার আর মানবতার মুখে বসানো একটা বড় আয়না, যেটা বুঝিয়ে দেয় অন্ধভক্তির চেয়ে মানুষের প্রাণ ও ভালোবাসার মূল্য অনেক বেশি। চলুন জেনে নিই সম্পূর্ণ গল্পটি। তবে তার আগে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর হাইপ করে দেবেন। আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। কাহিনীর প্রথম সিনেই আমরা দেখি একটি অন্ধকার ঘরে কতগুলো গুন্ডা একটা ছেলে বেধড়ক মেরে আধমরা করে জঙ্গলে ফেলে রেখে চলে যায়। গ্রামের কতগুলো বাচ্চা খেলতে গিয়ে জঙ্গলে সেই আধমরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মানুষটাকে দেখতে পায়। এবার আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা জানতে হলে আমাদের 2-3 মাস আগে যেতে হবে। আমির হোসেন, শিবনাথ এবং গায়ত্রী 3জনই মেডিকেল স্টুডেন্ট। ডোংরিপোদা থেকে বন্ধুর দিদির বিয়ে সেরে কলকাতা ফিরছিল ওরা, কিন্তু মাঝপথে মোহনপুরের জঙ্গলে ওদের গাড়িটা খারাপ হয়ে যায়। তাই বাধ্য হয়েই ওরা মোহনপুরের একটা ছোট হোটেলে থাকার বন্দোবস্ত করে। এই 3জন বন্ধুর মধ্যে আমির হোসেন যেহেতু মুসলিম, তাই হোটেলে ওর নামটা গোপন রাখা হয়, বলা হয় অমরনাথ। এখন সেই হোটেলেই উঠেছে সংবাদ কলকাতার রিপোর্টার জয় মিত্র। ফলে ওদের মধ্যে বেশ পরিচয় হয়। চা দোকানে চা খেতে খেতে কথায় কথায় জয়ের কাছ থেকে ওরা জানতে পারে যে হিজলগঞ্জ গ্রামে 4 হাত নিয়ে মা লক্ষ্মীর জন্ম হয়েছে। তাকে দেখতে ভিড় উপচে পড়ছে। দূর দূরান্ত থেকে শত শত শরণার্থী তাকে পুজো করতে আসছে। প্রথমে এই 3 বন্ধু জয়ের কথাটাই বিশ্বাস করে না, কিন্তু জয় তার মোবাইলে সেই বাচ্চাটার ফটো দেখালে ছবি দেখে আমির একদম অবাক হয়ে যায়। জয় বলল, যা অবস্থা, কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে দক্ষিণেশ্বর বা তারাপীঠের ডবল ভিড় হয়ে যাবে। চায়ের টাকা দিতে গিয়ে আমিরের প্যান কার্ডটা পড়ে গেল। সেটা দেখে জয় জানতে পারলো আমিরের আসল পরিচয়। হোটেলে ফিরে ওরা একটু রেস্ট নিচ্ছিল, তখনই ড্রাইভার সমুদায় এসে খবর দিল গাড়ি ঠিক হয়ে গেছে, কাল ভোর ভোর বেরিয়ে যাব। গায়ত্রী বলছি যে একটু বেলা করে বেরোলে ভালো হয় না? একবার দেখে যাব না? এখানে যখন আটকে গেছি। শিবনাথ বলল, দেবী হয়তো তাই চান, না হলে এত জায়গা থাকতে গাড়িটা এখানে এসে খারাপ হলো কেন? ঠাকুর হয়তো চাইছেন ওনার দর্শন করে যাই একবার। আমিরের কিন্তু মন নেই। ও বলল, তাহলে তোরা চলে যাস সকালে, আমি একটু হোটেলেই রেস্ট নিয়ে নেব। একটা ধর্মীয় ব্যাপার তো, আমি গেলে যদি কোনো প্রবলেম হয়। গায়ত্রী বলল, তোকে কে চিনছে ওখানে? জয় এসে বলল, অমরনাথ হিসেবে তো ঢুকতেই পারো, ওখানে ধর্ম নিয়ে জিজ্ঞেস করার মতো কেউ নেই। লোকাল ছেলেরা গাইড সেজে টাকা কামাচ্ছে, ওদের মধ্যে একজনকে ধরে নেব, তাহলে এই লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না, একদম সোজা লক্ষ্মীর সামনে পৌঁছে যাব। তবে একটা কথা বলতে পারি, এ জিনিস তোমরা আগে কখনো দেখোনি, খুব জাগ্রত, আবার ঘুম পেলে ঘুমন্ত, খিদে পেলে কাঁদছে। এবার ওরা 3 বন্ধু আর জয় গিয়ে পৌঁছালো হিজলগঞ্জে। দেখলো বিশাল লোকাল মেলা বসেছে। একজন লোকাল গাইড এই গ্রামের রাজ পরিবারের ইতিহাসটা একটু বুঝিয়ে দিচ্ছিল। গাইড বলল, সেই সময় যারা নিম্নবর্গীয় বা অচ্ছুত বলে পরিচিত ছিল, অথচ জীবনযাপন যাদের ছাড়া হতোই না, তাদের নিয়েই জমিদারের স্বার্থে এই হিজলগঞ্জ ডোংপুরি গ্রামটা বানানো হয়েছিল। আগে তো এই দিকটাতে কেউ আসতোই না, উঁচু জাতের লোকেরা এই দিকের গলিও মারাতো না, এক প্রকার এক ঘরে হয়েই থাকতো এই গ্রাম। এরপর ভগবানের আশীর্বাদে এই গ্রামে মা লক্ষ্মীর জন্ম হলো। হরেনখুড়ো পেশাই হচ্ছে জমাদার। 2-3 পুরুষ ধরে ওদের ওই একই পেশা।
এই হরেনখুড়োর বয়স শুনেছি 100 বছরেরও বেশি। তাই হরেনখুড়োর মেজ ছেলের ঘরের ছোট বেটার বউ জন্ম দিল এক কন্যা সন্তানের। প্রথমে ভয় পেয়ে এই খবরটা তো ওরা কাউকে জানাতেই চায়নি, কিন্তু এই খবর কি আর চাপা থাকে? একদিন এই খবর পৌঁছালো জমিদার বাড়িতে। জমিদারের ছোট ছেলে রজত রায় তো প্রথমে বিশ্বাসই করেনি। রজত বাবু খুবই রগচটা, বদমেজাজি, ওর ব্যবহার একদমই ভালো নয়। ও বলেছিল এটা কোনোভাবেই সম্ভব নয়। তারপর মোবাইলে ছবি দেখে ও সোজা চলে এসেছিল লক্ষ্মীর বাড়ি। শুনেছি লক্ষ্মীকে দেখে নাকি অবশ হয়ে গিয়েছিল রজতবাবু। এরপর 3 বন্ধু চাক্ষুষ দেখলো লক্ষ্মীকে। তখন তো কিছুক্ষণের জন্য ওরাও অবশ হয়ে যায়, চোখ সরাতে পারছিল না, শুধু তাকিয়েই ছিল। এরপর ছবি টবি তোলা হলো। গাইড বলল ব্রাহ্মণেরা, উচ্চবংশীয়রা আগে এদের ছায়াও মারাতো না, আর এখন এদের দাওয়ায় চণ্ডীপাঠ হচ্ছে, পাঁচালি হচ্ছে। রজতবাবু তো বাড়ি ফিরে গিয়ে কি বলবে বুঝতে পারে না। জমিদার বাড়িতে পুরোহিত মশাই, তারপর জ্ঞানীগুণী মানুষদের ডাকা হয়েছে বিধান নেবার জন্য। জমাদার বাড়িতে তো আর ঢোকা সম্ভব নয়, তাহলে তো জাত যাবে। কিন্তু গ্রামের জমিদার ব্যাপারটাকেও ইগনোর করতে পারছে না। পুরোহিত মশাই বললেন পাকেই কিন্তু জন্ম নেয় পদ্ম, আর পদ্ম ছাড়া কোনো শুভ অনুষ্ঠান হয়? এখন ধর্ম বাঁচলেই মন্দির বাঁচবে, আর মন্দির বাঁচলেই পুরোহিত। এই গ্রামে কৃষি নেই, শিল্প নেই, কদিন আর এই রায়বাড়ির খাজনা ভেঙে জমিদারি চলবে? এই হিজলগঞ্জের নাম তো কেউ জানেই না। তাই বলছিলাম হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না। জমিদার বাবু সব শুনে বললেন তাহলে চারিদিকে মাইকে করে অ্যানাউন্স করে দাও যে এই গ্রামে মা লক্ষ্মীর জন্ম হয়েছে। ব্যাস, তারপর শুরু হলো দর্শনার্থীদের ভিড়, শুরু হলো ব্যবসা। ওদিকে দর্শন হবার পর ওরা 3 বন্ধু টিফিন করার সময় আমির বলল আমার খুব একটা খিদে পাইনি, তোরা খা, আমি একটু আসছি। রাস্তায় আবার দেখা হলো সেই গাইডটার সঙ্গে। গাইড বলল একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই যে খুঁটিগুলো পোতা রয়েছে এগুলো করা হয়েছে শুদ্ধিকরণের জন্য। এখন থেকে হরেনখুড়ো আর অচ্ছুত নয়। এবার আমির আরো একজন গাইডকে নিয়ে আবারও লক্ষ্মীর মুখোমুখি এসে হাজির হলো, সাথে জয়ও ছিল। আমির বাচ্চাটির পা ছুঁয়ে প্রণাম করতে গিয়ে দেখলো লক্ষ্মীর বিশাল জ্বর এসেছে। অন্যদিকে আমরা দেখি প্রথম দিন শুদ্ধিকরণ করার পর জমিদার আর তার ছেলে রজত এই জমাদারদের বাড়িতে এসেছে সম্পূর্ণ বাড়িটাকে শুদ্ধিকরণ করতে। হরেনখুড়ো তো ওদের বাড়িতে এদেরকে দেখে হাঁ হয়ে গেছে। রজত বলল আমরা তোমার বাড়িতে এসেছি কেন বলো তো? শুদ্ধি করে দিতে। তোমার ঘর উঠোন আজ থেকে সব শুদ্ধ। এখন থেকে এই বাড়িতে ব্রাহ্মণ কায়েত কারোরই আসতে বাধা থাকবে না। স্বয়ং মা লক্ষ্মী তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে, তোমাদের এতকালের সব পাপ ধুয়ে মুছে গেল। এখন থেকে এই গ্রামের প্রধান তুমি। বাড়িতে ভক্তজন দর্শনার্থী সকলে আসবে, সবাইকে দেখে রাখবে, দেখবে মা লক্ষ্মীর যেন কোনো অমর্যাদা না হয়। বাইরে বেরিয়ে এসে জয় বলল লক্ষ্মী ঠাকুরের জ্বর এসেছে, 101-2 তো হবেই। ওরা লক্ষ্মীর বাবাকে ডেকে জয় বলল তোমরা তো এখন খুবই বিখ্যাত, তোমাদের একটা ছবি তুলছি। তখনই আমির বলল জন্মের পর লক্ষ্মীকে কোনো ডাক্তার দেখানো হয়েছে? লক্ষ্মীর বাবা বলল কি যে বলেন বাবু, ওই দেবীকে গ্রামের ডাক্তার কি দেখবেন? জয় বলল যেমনই হোক, বাচ্চা তো, একবার ডাক্তারটা দেখিয়েই নাও না। লক্ষ্মীর বাবা বলল ওই বুড়ো বাবা যা বলবে তাই হবে। আমির বলল তাহলে ওকে বোঝাও, বাচ্চাটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। লক্ষ্মীর বাবা বলল সে তো ওর 3 দিন ধরেই জ্বর। তখনই একজন গাইড এসে খবর দিল এখনই বেরোতে হবে, বাড়িতে জমিদারের ছেলে আসছে। রজত সেখানে এসে পৌঁছালে তাকে গুরুর আদরে বসতে দেওয়া হলো। তার পায়ের কাছে বসে রইল লক্ষ্মীর বাবা। রজত বলল কাল পূর্ণিমা আছে, বাবা বলেছে বিশেষ পুজো হবে, খিচুড়ি লাবড়ার ভোগ হবে। দেখিস সবার বাড়িতে যেন মালসা করে ভোগ পৌঁছে যায়। যা মাইকে অ্যানাউন্স করে দে খবরটা। একটা লোককে জিজ্ঞেস করলো রজত যে কালেকশন কেমন আছে ঠাকুরের। লোকটি বলল দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছোট বাবু। তা শুনে রজতের সে কি আনন্দ। লক্ষ্মীর বাবা বলল লক্ষ্মীর জ্বর এসেছে ছোট বাবু, 3 দিন হলো। জন্মের পর তো কোনোদিন ডাক্তারের মুখ দেখেনি। রজত বলল কি বলছিস রে, ডাক্তার বিপদে পড়লে ভগবানকে ডাকে, তুই যে উল্টো কথা বলছিস। ও যা গরম পড়েছে ওতেই লক্ষ্মীর গা গরম হয়েছে। আমির ওর বন্ধুদের বলল তোরা কাল বেরিয়ে যা, আমি এখানে 2 দিন থাকবো। হোটেলে এসে আমির ফোন করলো ডক্টর মিতালি সেনকে। বলল আমি যে হোয়াটসঅ্যাপে ফটোগুলো পাঠিয়েছি সেগুলো দেখে কি মনে হচ্ছে আপনার? এখন আমাদের কি করা উচিত?
ডক্টর মিতালি বলল, এটা পার্সিয়াল প্যারাসাইটিক টুইন্সরা ঠিকমতো ডেভেলপ না করলে এই রকম অনেক সময় হয়। স্ক্যান করলে হয়তো আরো ভালো বোঝা যেত। তুমি ওর মা বাবাকে বোঝাও, ওর এখনই চিকিৎসা করে অপারেশন না করলে বাচ্চাটা বাঁচবে না। আমি একটা এইরকমই অপারেশন করেছিলাম। অপারেশনটা করতে 36 ঘন্টা সময় লেগেছিল। আমির বলল, এখানে দেবী লক্ষ্মীর জন্ম হয়েছে, গ্রামে একটা পুরো মেলা বসে গেছে, বোঝানো যাচ্ছে না কাউকেই। ডক্টর মিতালি বলল, তাহলে আর কি করা যাবে? ঈশ্বরকে ঈশ্বরের হাতেই ছেড়ে দাও। কিন্তু আমিরের মন মানছে না। ও গায়ত্রীকে বলে হোটেলের স্মার্ট টিভিটা নিয়ে সোজা লক্ষ্মীর বাড়ি এসে পৌঁছালো। রামায়ণ দেখানোর লোভে গ্রামের লোকেদের আর লক্ষ্মীর বাবা আর হরেন খুড়োকে বসানো হলো। গায়ত্রী গেল লক্ষ্মীর মায়ের কাছে। তারপর হঠাৎ করে আমির এরকমই বাচ্চাদের নিয়ে যে ডাক্তারি নিউজগুলো টেলিকাস্ট করা হয়েছিল সেগুলো চালিয়ে দিল টিভিতে, যেখানে বাচ্চাটার রোগটা সম্বন্ধে বলা হয়েছে। আমির আসলে বোঝাতে চাইছিল যে লক্ষ্মী কোনো দেবী নয়, ও আর 5টা বাচ্চাদের মতোই লক্ষ্মীর মায়ের যমজ বাচ্চা হতে গিয়েও হয়নি। তাই এই বাচ্চাটা অন্য বাচ্চাটার হাতগুলো পা গুলো পেয়েছে। তাই এই বাচ্চাটার চিকিৎসা না করালে কোনো ঠাকুর দেবতাও লক্ষ্মীকে বাঁচাতে পারবে না। কিন্তু হরণ খুড়ো এসব দেখে রেগে আগুন। ও বলল, ঘরে যাও, তোমাদের অনেক নাটক দেখলাম, বেঁচে থাকতে চাও তো ভালোই ভালোই এখান থেকে চলে যাও। আমার বয়স 100 পার হয়ে গেছে। এত বছর ধরে নিচু জাতের অপমান অপবাদ সব সহ্য করেছি। এতদিনে ওই মা লক্ষ্মীর দয়ায় সব সাফ হয়ে গেছে। আমাদের ছায়া দেখলে যারা ঘেন্না করত তারা দুবেলা এসে এই উঠানে প্রণাম করছে ওই মা লক্ষ্মীর জন্য। ওই মা লক্ষ্মীর গায়ে হাত পড়লে তোমরা কেউ বেঁচে ফিরবে না। কথা না বাড়িয়ে ওরা 3জন হোটেলে ফিরে আসছিল। আমির দেখলো গায়ত্রীর হাতের ঘড়িটা নেই। ঘড়িটা কোথায় জিজ্ঞেস করলে গায়ত্রী বলল, আমি লক্ষ্মীর মাকে প্যারাসিটামলটা দিয়ে এসেছি, টাইম করে খাওয়াতে বলেছিলাম, কিন্তু ওদের বাড়িতে তো ঘড়ি নেই, তাই ঘড়িটা দিয়ে দিলাম। লক্ষ্মীর মা কিন্তু চাই ওর মেয়ের চিকিৎসা হোক। এবার আমির একটা প্ল্যান বানালো। বলল, কাল সকালে হরেন জমিদার বাড়িতে নালিশ করতে যাবার আগেই আমি আর শিবনাথ যাব জমিদার বাড়ি, আর জয়দার সাথে গায়ত্রী আবার লক্ষ্মীদের বাড়িতে যাবে। মুখে ওড়না টোড়না ঢাকা নিয়ে গেলে ওকে কেউ চিনতে পারবে না, শুধু লক্ষ্মীর মা ছাড়া। বাকি প্ল্যানটা ওরা নিজেদের মধ্যেই আলোচনা করলো। কথা মতো গায়ত্রী লক্ষ্মীর মায়ের কাছে গিয়ে ওকে কিছু ফল টল খেতে দিল। তারপর আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, তোমার সাথে কথা আছে। অন্যদিকে আমির আর শিবনাথ গিয়ে পৌঁছালো জমিদার বাড়িতে। শিবনাথ বলল, আমরা জুনিয়র ডাক্তার, কলকাতা থেকে এসেছি। রজত বলল, ভালোই তো, তোমরা কলকাতাতে গিয়ে একটু ভালো করে প্রচারটা করে দেবে তো লক্ষ্মীকে নিয়ে। আমির বলল, ঠিক আছে। আমির বলল, আসলে আমাদের কালকে একটা অন্যায় হয়ে গেছে, আপনার কথা আগে জানলে এখানেই আসতাম। আমরা কাল সন্ধ্যাবেলা লক্ষ্মীদের বাড়ি গিয়েছিলাম, ওদের বুঝিয়েছিলাম যে এই এত লোক আসছে, ছোঁয়াছুঁয়ি হচ্ছে, বাচ্চাটার একটা ইনফেকশন হয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না। তাই বলছিলাম সবাই দর্শন করুক, কিন্তু দূরে দূরে, আর লক্ষ্মী বেঁচে না থাকলে তো আপনাদেরই লস হবে। রজত বলল, এতে অন্যায়ের কি আছে? এ তো বন্ধুর মতো কাজ করলে তোমরা। কথায় কথায় আমির জানতে পারলো ওদিকটাতে সাপের ভয়ে সন্ধ্যার পর আর কেউ যায় না। রজত বলল, তোমরা আমার সাথে চলো, আমি ওদের বলবো। এবার ওরা গাড়ি করে বেরিয়ে গেল। হরেন খুড়োর কাছে গিয়ে রজত বলল, তুমি যা ভাবছো তা নয়, এরা ভালো ছেলে, বন্ধু হয় আমার। আমির হরেনকে 1000 টাকা দিয়ে বলল লক্ষ্মীর চিকিৎসা করানোর জন্য। এবার আমির রজতকে ডেকে বলল, আমাদের বেরোতে হবে। রজত বলল, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। আমির হঠাৎ করে ওর আসল নামটাই বলে ফেললো, আমির হোসেন। নামটা শুনে রজতের চোয়াল শক্ত হয়ে গেল। এবার প্ল্যান মতো ওরা গাড়ি নিয়ে অন্ধকারের জঙ্গলে দাঁড়িয়ে রইল। ওরা জানে যে অন্ধকারের ভয়ে এই দিকটায় কেউ আসে না। আমরা লক্ষ্মীর মাকে হ্যারিকেন হাতে বাচ্চা কোলে নিয়ে এদিকে আসতে দেখি। এটাই ছিল ওদের প্ল্যান। ওরা চাইছিল লক্ষ্মীর মা লক্ষ্মীকে সাথে নিয়ে ওদের সাথে কলকাতা চলুক। কিন্তু ওদের হতাশ করে দিয়ে লক্ষ্মীর মা লক্ষ্মীকে গায়ত্রীর কোলে দিয়ে বলল, আপনারা লক্ষ্মীকে নিয়ে যান, ওকে বাঁচান, আমি যেতে পারবো না। কাঁদতে কাঁদতে লক্ষ্মীর মা ফিরে গেল। অগত্যায় লক্ষ্মীকে গাড়ি চাপিয়ে ওরা রওনা হলো কলকাতার উদ্দেশ্যে। রাত বিরেতে ডক্টর মিতালির বাড়ির বেল বেজে উঠল। দরজা খুলে ডক্টর মিতালি দেখলো আমিররা বাচ্চাটাকে নিয়ে ওর বাড়িতে এসে হাজির হয়েছে। আমিরের এরকম হঠকারী সিদ্ধান্তে প্রথমে ডক্টর মিতালি রেগে গেল। আমির বলল, পারলাম না ম্যাডাম,
এই ফুটফুটে বাচ্চাটাকে মৃত্যুর মুখে ছেড়ে আসতে। কত কত বাবা মা তো তাদের বাচ্চাদের যেখানে সেখানে ফেলে দিয়ে চলে যায়, নর্দমার পাশে, ডাস্টবিনের পাশে। এইসব বাচ্চাগুলো কি মরে যায়? রেস্কিউ হয় তো তারা, তাহলে লক্ষ্মী কেন হবে না? আর তারপর ওরা কেউ লক্ষ্মীর চিকিৎসা করাতেও রাজি নয়। ডক্টর মিতালি আমিরের বাবাকে ডেকে পাঠালো। আমির তার বাবার কাছে আরেক দফা বকুনি খেলো। ওর বাবা বলল, ওরা এফআইআর করে দিলে বাচ্চা চুরির কেসে তুমি ফেসে যাবে তো। এই বাচ্চাটাকে নিয়ে যে এখন আমরা কি করব সেটাই তো বুঝতে পারছি না। আমির ডক্টর মিতালিকে বলল, ম্যাডাম, আপনি যদি আপনার এক্স হাজবেন্ডের সাথে কথা বলে কিছু ব্যবস্থা করতে পারেন। এখানে ডক্টর মিতালির জীবনটা একটু বলে নেওয়া দরকার। ডক্টর মিতালির হাজবেন্ড ঋতব্রত, আর তাদের একমাত্র মেয়ে রুক্মিণী। মেয়ের বড় হয়ে শখ হলো পর্বত আরোহী হওয়ার, কিন্তু তাতে ওর বাবার মত ছিল না। ওর বাবার কথা না শুনে এবং মায়ের সাপোর্টে রুক্মিণী চলে গেল বরফে ঘেরা পর্বত সিংহে। প্রচন্ড ঠান্ডায় কার্ডিয়াক অ্যারেস্টে রুক্মিণীর মৃত্যু হয়। তারপর থেকেই শুরু হয় মিতালি আর ঋতব্রতর মধ্যে তুমুল ঝগড়া। ঋতব্রতর ধারণা মিতালির জন্যই ওর মেয়ে মারা গেছে, আর সহ্য করতে না পেরে শেষমেশ ওদের ডিভোর্স হয়ে যায়। এখন ঋতব্রত একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী, আবাসন ও পরিবহন মন্ত্রী। মিতালি আমিরের কথাই রেগে গিয়ে বলল, তোমরা জেনজিরা আগে পিছু কিছু না ভেবে কাজ করবে, আর তার জন্য আমি এতদিন যার সাথে কোনো সম্পর্ক রাখিনি তার সাথে কথা বলবো? আমি পারবো না। ইররেসপন্সিবল জেনারেশন একটা। আমির বলল, সরি ম্যাম, আপনি কিছু করতে না পারলে আমরাই চেষ্টা করে দেখবো কি করতে পারি। না পারলে ওকে ফিরিয়ে দিয়ে আসবো, তাতে আর কি হবে? ও মরে যাবে। কিন্তু এই ইররেসপন্সিবল কথাটা আপনি ভুল বললেন। মজা দেখে সেলফি তুলে তো আর ফিরে আসেনি এই জেনারেশন। লাইক পাওয়ার জন্য একটা ইউনিক পোস্টও করেনি কিন্তু এই জেনারেশন। ডক্টর মিতালি বলল, ঠিক আছে, তোমরা এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আর এই বাচ্চাটা আমার কাছেই থাকুক, গোপা ওর দেখাশোনা করবে। কি আর করার, গত 7-8 বছর ধরে কোনো সম্পর্ক না রাখার পরও লক্ষ্মীর কথা ভেবে ডক্টর মিতালি গেল ঋতব্রতর অফিসে। চারধারে কড়া সিকিউরিটি। ঋতব্রত বলল, এমনিতে কোনো রেস্কিউ বাচ্চাকে প্রথমে পুলিশের কাছে দিয়ে ওকে কোনো হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়ে থাকে, এটাই নিয়ম। মিতালি বলল, ততদিনে তো লক্ষ্মী মরেই যাবে, ইমিডিয়েট ওর সার্জারি করানো দরকার। ঋতব্রত মোবাইলে লক্ষ্মীর ছবিটা দেখলো। তারপর ঋতব্রত বলল, তোমার কাজের মেয়ে গোপার বিয়ে হয়ে গেছে, ওর কোনো ইস্যু আছে? মিতালি বলল, বিয়ে হয়েছে, কিন্তু এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ঋতব্রত বলল, আমি তোমার ওই 3 বিপ্লবীর সাথে একবার কথা বলতে চাই। মিতালি বলল, ঠিক আছে, তাহলে এসো একদিন আমার বাড়িতে। ওদিকে লক্ষ্মীকে খুঁজে না পেয়ে হিজলগঞ্জে হইচই কাণ্ড। সারা রাত জঙ্গলে তল্লাশি চলল, যদি কোনো জঙ্গলি পশু তুলে নিয়ে গেছে। শেষমেশ বাড়িতে খোঁজ করতে করতে খাটের তলায় গায়ত্রীর দেওয়া ঘড়ি আর ওষুধটা দেখতে পেল লক্ষ্মীর বাবা। বাস, আর যাই কোথা। লক্ষ্মীর মাকে বেধড়ক মারতে মারতে জিজ্ঞেস করলো, বল লক্ষ্মী কোথায়? কিন্তু লক্ষ্মীর মা মুখ খোলেনি। এরই মধ্যে জয় আবার আসে হিজলগঞ্জে। যে বাড়িটা ঘিরে ভিড় উপচে পড়ছিল সেখানটা খাঁ খাঁ করছে। লক্ষ্মীর জামা ফটো দেখিয়েও ভিড় আনানো যায়নি, ফলে প্রণামী বাক্সও খালি। জয়কে ভিডিও করতে দেখে হরেন খুড়ো বেশ রেগে গেছে। লক্ষ্মীর মিসিং খবরে রজতও বেশ ক্ষিপ্ত। ওরা জয়ের কাছে এই 3 বন্ধুর খোঁজ করছিল। জয় বলল, আমার সাথে ওদের মেলাতেই আলাপ হয়েছিল, সেই মেলায় এখন আর লোক নেই। বুদ্ধি করে জয় আমিররা যে হোটেলে উঠেছিল সেখানকার রেজিস্ট্রির খাতাটা তুলে নিয়ে এসে ওটা থেকে ওদের নাম ঠিকানার পাতাটা ছিঁড়ে ফেলে দিল। তাহলে এরা আর কোনোদিনই খোঁজ পাবে না আমিরদের। এদিকে ঋতব্রত আমিরের সাহসিকতার জন্য ওকে শাবাশি দিল। তারপর মিতালিকে বলল, তোমাকে গোপাকে রাজি করাতে হবে যাতে ও লক্ষ্মীর মায়ের রোলটা প্লে করে। কিন্তু মিতালিকে কিছুই বলতে হলো না। গোপা নিজেই এসে বলল, আমি লক্ষ্মীর দেখাশোনা করব। এবার একটা অফিসিয়াল বার্থ সার্টিফিকেট লাগবে। ঋতব্রত বলল, ওটা আমি বানিয়ে দেব, ওতে কোনো চিন্তা নেই। আমির বলল, শিবনাথ বলছিল আমরা যদি অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা করাই, তাহলে যেখানে এরা হয়তো আমাদের ট্র্যাক করতে পারবে না। ঋতব্রত বলল, খুবই ভালো বুদ্ধি। ভুবনেশ্বরে আমার একজন পরিচিত ডাক্তার আছে, আমি ফোন করে দেব। তোমরা লক্ষ্মীকে নিয়ে ওখানে চলে যাও। মিতালি আর গোপাল লক্ষ্মীকে নিয়ে ট্রেনে যাক, আমি সমস্ত ব্যবস্থা করে দেব। আর তোমরা কিন্তু বাই রোডে যাবে। কথা মতো সবাই বেরিয়ে পড়লো। আমিরদের গাড়িতে উঠে বসলো জয়। তারপর হসপিটালে গিয়ে সমস্ত ট্রিটমেন্ট করে লক্ষ্মীর অপারেশন করা হয়। সবাই ভয়ে ছিল, এত রেয়ার একটা অপারেশন কি হবে, কিন্তু ভগবানের আশীর্বাদে সাকসেসফুলি অপারেশনটা হয়ে যায়। লক্ষ্মী এখন বেশ সুস্থ, তাও ডক্টর বলেছে এখানে 2-3 মাস থাকতে।
আর 5টা বাচ্চার মতোই লক্ষ্মী এখন নর্মাল। এখন লক্ষ্মীর 2টো হাত। গোপার খুব ন্যাওটা হয়ে গেছে লক্ষ্মী। গোপাল লক্ষ্মীকে খুবই ভালোবেসে ফেলেছে। 2-3 মাস ভুবনেশ্বরে কাটিয়ে লক্ষ্মীকে একদম সুস্থ করে তুললো সবাই মিলে। এখানে একদিন ঋতব্রতও এসে হাজির। সবাই এনজয় করলো আজকের দিনটাকে, কেননা কালকে এবার লক্ষ্মীকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে তো। ওদিকে গোপার খুবই মন খারাপ, কিন্তু কিছুই তো আর করার নেই। কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কারণ ওরা তো ভীষণ রেগে আছে, এদের দেখলে পিটিয়ে মেরে ফেলতে পারে। এবারও সাহস করে আমির আর ওর বন্ধুরা গেল হিজলগঞ্জে, সাথে জয়। ঋতব্রত দুজন পুলিশের ব্যবস্থা করে দিয়েছে যাতে কোনো গোলমাল না হয়। কিন্তু অবাক কাণ্ড, লক্ষ্মীর বাবা এই 2 হাতের লক্ষ্মীকে দেখে বলছে, এ আমার মেয়ে লক্ষ্মী নয়, তোমরা একে নিয়ে যাও। আমির বলল, ওর শরীরে অপারেশনের দাগ আছে, দেখে নিতে পারো। লক্ষ্মীর মা কিন্তু বলছে, এই আমার লক্ষ্মী, তোমরা কেউ আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। লক্ষ্মীর বাবা আর হরেন খুড়ো আবারও লক্ষ্মীর মাকে সবার সামনে মেরে ধরে ঘরের ভিতরে পুরে দরজা বন্ধ করে দিল। গায়ত্রী আর শিবনাথ তো এদের কাণ্ড দেখে হতবম্ব। জয় ওদের বলল, তোমরা বাচ্চাটাকে নিয়ে গাড়িতে বসো। ওরা বেরোতেই যাবে, ইতিমধ্যে রজত সেখানে এসে পৌঁছায়। বলে, লক্ষ্মীর জামা প্যান্ট খুলে একবার আমাকে দেখাও। সব খোলা হলে রজত লক্ষ্মীর বাবাকে বলল, দেখে বলতো এ কি তোদের সেই লক্ষ্মী? লক্ষ্মীর বাবা বলল, না না, এ আমাদের লক্ষ্মী নয়। আমির রজতকে সমস্ত কাগজপত্র দেখালো, কিন্তু সেগুলো ছুঁড়ে ফেলে দিল রজত। বলল, একজন মুসলমান ডাক্তার আমাদের হিন্দু ভগবানকে চিকিৎসা করে বাঁচিয়ে দিল। খুড়ো, এটা ধর্ম হলো না অধর্ম? আমির বলল, ডাক্তাররা চিকিৎসা করার সময় জাতপাত দেখে না রজত বাবু। লক্ষ্মী মারা যেত, আমরা ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি। ওদিকে রজতের লোকগুলো পুলিশদের ভয় দেখিয়ে পাঠিয়ে দিল। ঝামেলা দেখে আমির শিবনাথ আর গায়ত্রীকে বলল লক্ষ্মীকে নিয়ে চলে যেতে। নিজে ভাবলো একটু বোঝাবে এদের। জয়ও ছিল ওর সাথে, কিন্তু কেউ বুঝবো না বললে কি কাউকে বোঝানো সম্ভব? রজতের গুন্ডারা আমিরকে টেনে নিয়ে গেল একটা ফাঁকা জায়গায়। জয় একা কিছুই করতে পারলো না। ও গায়ত্রীকে ফোন করে জানিয়ে দিল ব্যাপারটা। রজতের লোকরা একা আমিরকে মেরে আধমরা করে জঙ্গলে ফেলে দিল, যেটা বাচ্চারা দেখতে পেয়েছিল। শেষমেশ পুলিশ এসে আমিরকে হসপিটালে ভর্তি করে। আজ ডক্টর মিতালি, গায়ত্রী, শিবনাথ, গোপা যাচ্ছে আমিরের সাথে দেখা করতে। এখানে আমরা জানতে পারি যে এই নিয়ে 4 বছর হচ্ছে একবার করে ওরা সবাই মিলে আমিরকে দেখতে আসে। ঋতব্রতর একটা প্লাইউডের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির ম্যানেজার এখন আনোয়ার ভাই, মানে আমিরের বাবা। কলকাতার পাততাড়ি গুটিয়ে এখন একটা কোয়ার্টারে থাকে, ফাঁকা নির্জন জায়গায়। জয় খবরের কাগজের চাকরিটা ছেড়ে দিয়েছে, এখন ও ডিজিটাল রিপোর্টার আর একটা উপন্যাসও লিখছে। ডক্টর মিতালি আনোয়ার ভাইকে বলল, লক্ষ্মীর মা আবার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে বাধ্য হয়েছিল এই আশা নিয়ে যে আরেকটা 4 হাতের লক্ষ্মী জন্ম নেবে। সে তো হয়নি, উল্টে লাঞ্ছনা, মারধর, ফলে লক্ষ্মীর মা সুইসাইড করতে বাধ্য হয়েছে। গায়ত্রী গেল আমিরের ঘরে, এখন আমির হুইল চেয়ারে। হিজলগঞ্জে লক্ষ্মী ফেরানোর সেই মর্মান্তিক দিনে আমিরের উপর নৃশংস অত্যাচার হয়। একাধিক জায়গায় ওর শির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, ব্রেনে আঘাত লাগে। ভিলভিউতে প্রায় 7 মাস লড়াই করার পর আমির বাড়ি ফিরে এসেছিল, কিন্তু সেই আমির আর আজকের আমির এক নয়। আজ আমিরের জন্মদিন। গায়ত্রী আমিরের কাছে এসে বলল, দেখ, আমিও চুল কেটে ফেলেছি, আমিও এখানে কাছাকাছি কোনো হসপিটালে কাজ নিয়ে চলে আসব। এবার সেখানে এসে পৌঁছালো পরিবহন মন্ত্রী ঋতব্রত। আমির এখনো পুরোপুরি সুস্থ নয়। গায়ত্রী ঠাকুরের ফুল ছুঁয়ে দিল আমিরের কপালে। আমির শুনতে পেল একটা বাচ্চা মেয়ে গান করছে। গায়ত্রী আমিরকে বাইরে নিয়ে গেল, দেখলো সবাই সেখানে রয়েছে, আর রয়েছে একটা বাচ্চা মেয়ে। আমির তাকালো সেই মেয়েটির দিকে। ডক্টর মিতালি বলল, এই তোমার সেই লক্ষ্মী। অনেক লিগ্যাল ফর্মালিটিস সেরে এখন ও গোপা আর পার্থর প্রথম সন্তান। এতদিন হোমে থাকতো, এখন বাবা মার সাথে থাকবে। আমির হাতটা বাড়িয়ে দিল লক্ষ্মীর দিকে। ওর 2 চোখে কান্না আর আবেগের জল ঝরে পড়ছে, কোনো কথা বলতে পারছে না। লক্ষ্মীও আমিরের হাতে হাত রাখলো। আজ ঋতব্রতর আমিরকে লক্ষ্মী ছেলে বলে ডাকটা পূর্ণতা পেল। আজ আমিরের জন্মদিন উপলক্ষে কেক কেটে সবাই সেলিব্রেট করছে। প্রতি বছরই এই দিনটাই সবাই এখানে উপস্থিত হয়। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, রজতের কয়েক মাস জেল হয়েছিল। জেলে থাকাকালীন ইলেকশনের প্রার্থী হয়েছে রজত। এই কিছুদিন হলো বেল পেয়ে বাইরে বেরিয়ে এখন ভোটের প্রচারে ব্যস্ত। এখানে একটা জিনিস ভেবে দেখুন, জেলে থাকাকালীন প্রার্থী হওয়া যায়, কিন্তু ভোট দেওয়া যায় না। যাই হোক, এই মিলনের মধ্যে দিয়েই আজকের গল্পটিকে শেষ করা হয়েছে। আশা করছি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক
লাইক আর হাইপ করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।